২০২৪ সালের ৫ই অগস্টের পর থেকেই রাষ্ট্রীয়ভাবে শেখ মুজিবকে ইতিহাস থেকে মুছে ফেলার একটা চেষ্টা চলছে। ঠিক ৭৫ সালে অগস্টের পরে যেই প্রচেষ্টা হয়েছিল, সেরকম একটা প্রচেষ্টা আবার শুরু হয়েছে। কিন্তু তখন তো সামাজিক মাধ্যম ছিল না। এখন সামাজিক মাধ্যম আছে। এইটার বিরুদ্ধে যে এবং অনেকে মনে করেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসার পর হয়তো এটা বদলাবে। কিন্তু এটা বদলায়নি। ইনফেক্ট বিএনপি ঠিক ইউনূস সরকার যেভাবে গেছেন, বিএনপি সরকারও ঠিক সেভাবেই যাচ্ছেন। কারণ বঙ্গবন্ধুর সত্তাকে যদি অবমূল্যায়ন করা হয়, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের ইতিহাসকেও অবমূল্যায়ন করা হচ্ছে, এবং সেই ঘটনাটি আমরা ইউনূস সরকারের সময় দেখেছি, সেই ঘটনাটি আমরা বর্তমান বিএনপি আমলেও দেখছি। ১৯৭৫ সালের পর থেকে, যে কথাটা সাবির মুস্তাফা বললেন, ১৯৭৫ সালের পর থেকে এই উত্থান পতনের মধ্য দিয়েই যাচ্ছে, কিন্তু মানুষ এটা উপলব্ধি করেছে। আমরা দেখেছি বঙ্গবন্ধুকে বলা হতো যে মুকুটহীন সম্রাট, বাংলার রাখাল রাজা, কতভাবে তাকে আখ্যায়িত করা হয়েছে। এমন এক নেতা যার এক আঙ্গুলের নির্দেশে মানুষ, তিনি যা বলতেন মন্ত্রমুগ্ধের মতো মানুষ তা শুনতেন। সেই মানুষটিকে, সেই নেতাকে আমরা, আমাদের প্রজন্ম, আমরা ২৪-এ এসে দেখলাম কি অসম্মান তার প্রতি জানানো হলো। ৩২ নম্বর ভেঙে চুরমার করে দেয়া হলো। কিন্তু আজকে দেখেন, আমি তো দেখি সোশ্যাল মিডিয়ায় তার জন্মদিন আগে কখনো এভাবে করে কেউ উদযাপন করেছে কিনা আমার ডাউট আছে। হ্যাঁ, একটা রাষ্ট্রীয় আচারের মধ্যে ছিল, কিন্তু যখনই বঙ্গবন্ধু ওই রাষ্ট্রীয় আচার থেকে বের হয়ে আসেন, জনতার মধ্যে চলে যান, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দেখি তার জন্মদিনকে এমন ভাবে, আমি তো দেখি আমার নিউজ ফিড একদম সয়লাভ হয়ে গেছে আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে। আপনি কি দেখছেন? হ্যাঁ, আসলে বাংলাদেশে কিন্তু জন্মদিন সেভাবে, নেতাদের জন্মদিন পালনের রেওয়াজ সেভাবে নেই। এবং শেখ মুজিবের জন্মদিন কিন্তু সেভাবে ইভেন রাষ্ট্রীয়ভাবেও কিন্তু সেভাবে পালন করা হতো না। ১৭ই মার্চকে বোধহয় জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়েছিল শেখ হাসিনার সময়। কিন্তু ঠিক শেখ মুজিবের জন্মদিন হিসেবে সেটা পালন করা হতো না। যেটা না মৃত্যু দিবস পালন করা হয়। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। কাজেই মানুষ কিন্তু নেতাদের জন্মদিনে সেভাবে ঠিক স্মরণ করতে চায় না। কারণ ওটা মনে হয় যে একটু তোষামোদী হয়ে যায়। কিন্তু এইবার আপনি যেটা বলছেন, আমিও সেটা লক্ষ্য করেছি আমার নিউজ ফিডেও, যে অনেকে যারা হয়তো আগে কখনোই শেখ মুজিবের জন্মদিন নিয়ে মাতামাতি করেন নাই, কিন্তু সবসময় ১৫ই আগস্টে একটা কমেন্ট করতেন বা একটা কিছু শেয়ার করতেন, তারা দেখি আজকে অনেকেই শেখ মুজিবের ছবি শেয়ার করছেন, তারপরে কোনো ফটোকার্ড শেয়ার করছেন। এমনকি ৭ই মার্চের ভাষণের ছবিও শেয়ার করছেন। সো এটা থেকে বোঝা যাচ্ছে যে তারা বুঝতে পারছে যে এখানে রাষ্ট্রীয়ভাবে আ ২০২৪ সালের ৫ই অগস্টের পর থেকেই রাষ্ট্রীয়ভাবে শেখ মুজিবকে ইতিহাস থেকে মুছে ফেলার একটা চেষ্টা চলছে। ঠিক ৭৫ সালে অগস্টের পরে যেই প্রচেষ্টা হয়েছিল, সেরকম একটা প্রচেষ্টা আবার শুরু হয়েছে। কিন্তু তখন তো সামাজিক মাধ্যম ছিল না। এখন সামাজিক মাধ্যম আছে। এইটার বিরুদ্ধে যে এবং অনেকে মনে করেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসার পর হয়তো এটা বদলাবে। কিন্তু এটা বদলায়নি। ইনফেক্ট বিএনপি ঠিক ইউনূস সরকার যেভাবে গেছেন, বিএনপি সরকারও ঠিক সেভাবেই যাচ্ছেন। এখন অনেকের হাতেই সামাজিক মাধ্যম আছে। তো এই যে শেখ মুজিবের নাম মুছে ফেলার প্রচেষ্টা, সেটা সামাজিক মাধ্যম দিয়েই মোকাবেলা করা হচ্ছে। আগে ৭৫ সালে কিন্তু আপনার আওয়ামী লীগের জন্য ওয়েট করতে হচ্ছিল। আওয়ামী লীগ, তারপরে বঙ্গবন্ধু পরিষদ, তারাই কিন্তু আবার এই শেখ মুজিবকে ইতিহাস থেকে বাদ দেওয়ার প্রবণতাটাকে বা প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য লড়াই করেছিল। এখন কিন্তু সাধারণ মানুষই সামাজিক মাধ্যমের মাধ্যমেই করছে। এটা একটা নতুনত্ব। অবশ্যই একটা বড় নতুনত্ব। নতুনত্ব। আনিস আহমেদ, এটা কি শুধু নতুনত্ব? ধরেন সোশ্যাল মিডিয়া, এটা টেকনোলজির একটা বিবর্তন হয়েছে, সো মানুষ নিজেকে এক্সপ্রেস করতে পারছে। কিন্তু এরকম কি মনে হয় বঙ্গবন্ধুর প্রতি এই ভালোবাসা কোনোদিনও ঘাটতি ছিল না? মানুষ হয়তো প্রকাশ করার জায়গা পায়নি কখনো কখনো, যখনই এই আক্রমণগুলো হয়েছে, হামলাগুলো হয়েছে, বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু মানুষের অন্তর থেকে কোনোদিনও মুছে ফেলতে পারেনি, এবং সেটি প্রজন্ম থেকে প্রজন্মেই চলছে। আসলে বঙ্গবন্ধুর যে সত্তা, সেই সত্তা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে মিশে আছে। কারণ বঙ্গবন্ধুর সত্তাকে যদি অবমূল্যায়ন করা হয়,
তাহলে দেখা যাবে যে বাংলাদেশের ইতিহাসকে অবমূল্যায়ন করা হচ্ছে এবং সেই ঘটনাটি আমরা ইউনূস সরকারের সময় দেখেছি, সেই ঘটনাটি আমরা বর্তমান বিএনপি আমলেও দেখছি। ১৯৭৫ সালের পর থেকে, যে কথাটা সাবির মুস্তফা বললেন, ১৯৭৫ সালের পর থেকে এই উত্থান পতনের মধ্য দিয়েই যাচ্ছে, কিন্তু মানুষ এটা উপলব্ধি করেছে এবং সেই উপলব্ধি এখন যেহেতু সরকারিভাবে খবরের কাগজগুলো যদি দেখেন, বাংলাদেশের বেশ কয়েকটি খবরের কাগজে কিন্তু এই বঙ্গবন্ধুর জন্মদিনের কথা আসেনি। এমনকি ৭ই মার্চের ভাষণের সময় আমরা ওই দিনও, ভাষণ নয়, ৭ই মার্চের সময় আমরা দেখেছি যে তার ভাষণ সম্পর্কে খুব একটা পত্রপত্রিকায় লেখা হয়নি, খুব সামান্য। কাজেই সামাজিক মাধ্যম হচ্ছে একটা স্থান এখন যেখানে আমরা আমাদের অনুভূতিগুলি প্রকাশ করতে পারি। কিন্তু যে কথাটা আপনি জিজ্ঞেস করেছেন যে কেবল অনুভূতি প্রকাশের ব্যাপার নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস, আমরা এটা লক্ষ্য করছি যে মুক্তিযুদ্ধের ইতিহাসও অবমূল্যায়িত হচ্ছে। যেমন ধরুন, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এটাতে অস্বীকার করার কিছু নেই। ২৭শে মার্চ তিনি বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন, সেটাতেও অস্বীকার করার কিছু নেই। কিন্তু ১৯৭৫ সালের পরে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে জিয়া সেই সুযোগ নিয়েছিলেন বঙ্গবন্ধুর ঘাতকদেরকে আশ্রয় দিয়ে, কিংবা বঙ্গবন্ধু ঘাতকদের যদিও ক্ষমা প্রদর্শন করেছিলেন খন্দকার মোশতাক, কিন্তু সেটি জিয়াউর রহমানের সংসদে সেটি অনুমোদন লাভ করে। জিয়া কখনো বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিছু বলেননি, এটা যেমন সত্যি কথা, তেমনি এ কথাও সত্যি যে তিনি বঙ্গবন্ধুকে সেভাবে মূল্যায়ন করেনি। বেগম জিয়ার আমলেও আমরা লক্ষ্য করেছি যে বঙ্গবন্ধু অবমূল্যায়িতই কেবল হননি, 15ই অগস্ট তার জন্মদিন, এ কথা বলা হয়েছে, যদিও আমরা এটাও শুনেছি যে তার জন্মদিনের একাধিক তারিখ আছে। তো উনি 15ই অগস্টকে বেছে নিলেন। আর সত্যি সত্যি যদি 15ই অগস্ট তার জন্মদিন হয়, 15ই অগস্ট মানুষের জন্মদিন হতেই পারে, কিন্তু একজন নেত্রী হিসেবে যেখানে জাতির জনকের মৃত্যুবার্ষিকী, সেটাকে কেন জন্মদিন হিসেবে ঘটা করে পালন করতে হবে? তো এই জিনিসগুলো কিন্তু মানুষ লক্ষ্য করেছে। অধ্যাপক ইউনূসের আমলেও আমি প্রশ্ন করেছিলাম, আমি তখন ভয়েস অফ আমেরিকায় ছিলাম, সাবির মুস্তফা জানেন ভালো। আমার একটা নিতান্তই নিরপেক্ষ প্রশ্ন ছিল অন্যান্য প্রশ্নের মধ্যে, যে 15ই অগস্টের ছুটি আপনার সরকার বাতিল করে দিল, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো, তখন প্রথমবার ভাঙা হলো, এরপর তো বহুবার ভাঙা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, তা আপনার অনুভূতি এ ব্যাপারে কি? তো উনি ইতিহাসের ক্ষেত্রে রিসেট বাটনের যে কথাটি বললেন, সেটা কিন্তু ভাইরাল হয়ে গেল। তো এখন এই সোশ্যাল মিডিয়াতে এই কথাটাই উঠে আসছে যে এই রিসেট বাটন কথাটা ঠিক নয়। ইতিহাস ইতিহাসই, বঙ্গবন্ধু দোষ ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না, এ কথাও যেমন আমরা স্বীকার করি, তেমনি তার মুক্তিযুদ্ধে তার যে অবদান, আমি এই বিষয়ে আরো পরে বলবো কারণ আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসের ধারাবাহিকতায় তার যে অবদান এবং একই সঙ্গে তার বিচক্ষণতা, এটাকে অস্বীকার করার কোনো উপায় আমি দেখি না। জি, সাবির মুস্তফা, আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই অস্বীকারের প্রবণতা সবসময়ই হয়েছে। আমি বঙ্গবন্ধুর যদি দেখি, যেটি আনিস আহমেদ যেগুলি বললেন, আমি আর ওগুলি প্রলম্বিত করতে চাই না, কিন্তু এ থেকে যে এই গত 54 বছর ধরে, যদি 54 বছর নাও ধরে, অন্তত 50 বছর ধরে, 75-এর পরে কতভাবে বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ইতিহাস বিকৃতের চেষ্টা করা হয়েছে, তো তারা তো সফল হয়নি। তো একটি রাজনৈতিক দল, ধরেন বিএনপি, কি সেই থেকে কোনো শিক্ষা নিল? তারা তো ওই একই পথই এখন আবার হাঁটছে। কি লাভ? তারা কি মুছে দিতে পারবে? পারবে না। পারবে না জেনেও তারা কি চেষ্টা করতে চায়, কি হাসিল করতে চায়? আপনি দেখেন প্রেসিডেন্টের ভাষণ, এই যে ত্রয়োদশ সংসদের যে উদ্বোধনী ভাষণ, যেটা রাষ্ট্রপতি দিয়ে থাকেন, কিন্তু ভাষণটা সবসময় সরকারই লিখে দেন। এটা রাষ্ট্রপতির ভাষণ না, এটা আসলে সরকারের ভাষণ, কিন্তু এটা রাষ্ট্রপতি ডেলিভার করেন। তো ওই ভাষণে তিনি জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বললেন
এবং বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলেন না। তিনি এক পর্যায়ে খালেদা জিয়ার নাম উচ্চারণ করলেন, কিন্তু সেখানে তিনি একটা ভুল তথ্য দিলেন। ভুল মানে আমি মিথ্যা বলছি না, আমি ভুলই বলছি। সেটা হচ্ছে তিনি বললেন খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ঘটনা তো সেটা না। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে। 75 সালে সেটা লাইনচ্যুত হয়ে যায়। তখন প্রেসিডেন্ট সিস্টেম আসে। খালেদা জিয়ার আমলে যেটা হয়েছে 91-তে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেখানেও তিনি কিন্তু প্রথমে আগ্রহী ছিলেন না। মানে আওয়ামী লীগের চাপাচাপির কারণেই তিনি মানে সেই লাইনে এসেছেন এবং তার দল সম্মত হয়েছে। তো যাই হোক, সেখানেও দেখা গেছে যে পুরো ভাষণে শুধু দুটো ব্যক্তির নাম বলা হলো, প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা এবং মাতার, আর কারো নাম বলা হয়নি পুরো ভাষণে। অর্থাৎ এখন বোঝা যাচ্ছে যে এই বিএনপি সরকারের নীতি হবে যে একভাবে জিয়াউর রহমানকে প্রমোট করা। এই যে আজকে তারেক রহমান আজকে না কালকে যে খাল খনন কর্মসূচি শুরু করলেন, ঠিক জিয়াউর রহমান যেভাবে একটা টুপি পরে একটা কোদাল চালিয়ে শুরু করেছিলেন, ঠিক সেভাবে তিনি শুরু করলেন এবং সেই ছবি অনেকে আবার সেই জিয়াউর রহমানের ছবির সাথে মিলিয়ে প্রকাশ করেছে। মানে উদ্দেশ্যই ছিল যে এটাকে তার বাবার মেমোরিটাকে ইনভোক করা। তো উনি সেটা করছেন। উনি সেটা করতেই পারেন, তাতে কিন্তু কোনো আমি খারাপ বলছি না, কারণ তার বাবার একটা অবস্থান আছে বাংলাদেশের ইতিহাসে। তো তিনি সেটা ইনভোক করবেন না কেন? কিন্তু তিনি করছেন কিভাবে, যে একটা সত্যকে মানে অস্বীকার করে তিনি আরেকটা সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তো এইটা কখনো সফল হবে না। দুটোই যদি সত্য হয়, শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা, তার নামেই স্বাধীনতা যুদ্ধটা হয়েছে, সেজন্যই তিনি জাতির পিতা। উনি মানে 72 সালের পরে কি করলেন না করলেন সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। উনি 48 সাল থেকে 72 সাল পর্যন্ত যা করেছেন সেই কারণেই তিনি জাতির পিতা। এখন এই সত্যকে যদি আপনি মানে ধামাচাপা দেওয়ার জন্য অন্য আরেকটা সত্যকে ব্যবহার করেন, তাহলে কিন্তু যে সত্যকে আপনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন সেটা ধামাচাপা দেওয়া সম্ভব হবে না, কিন্তু আপনি অন্য সত্য যেটাকে উপরে নিয়ে আসার চেষ্টা করছেন সেটা ক্ষতিগ্রস্ত হবে। তো এইটা বিএনপি কেন বুঝতে পারছে না আমি জানি না, কারণ তারা তো দেখেছে কি হয়েছে বাংলাদেশে, এবং তারা যদি মনে করে যে আওয়ামী লীগ এখন সিন থেকে বিদায় নিয়েছে এবং কোনো ক্রমেই তারা আর সিনে ফিরতে পারবে না, এবং দেয়ারফর আমরা শেখ হাসিনার অজুহাতে আমরা শেখ মুজিবকে মানে ইতিহাস থেকে বাদ দিয়ে দিব, সেটা তো হবে না। লোকজন যারা শেখ হাসিনার শাসন আমলকে ভালো চোখে দেখে না, তারা হয়তো শেখ হাসিনাকে মানে পরিহার করবে, তার মেমোরি তারা ধরে রাখবে না। কিন্তু শেখ মুজিব তো অন্য জিনিস, শেখ মুজিবের ইতিহাস তো ভিন্ন। সেটাকে তো আপনি শেখ হাসিনার অপকর্মের অজুহাত দিয়ে সেটাকে আপনি আক্রমণ করতে পারবেন না। ভেরি ইন্টারেস্টিং। আনিস আহমেদ, ধরেন 75-এর পরের আমরা পত্রপত্রিকা যদি দেখি, কত রকমের অপপ্রচার বঙ্গবন্ধুকে নিয়ে হয়েছে, কিন্তু কালক্রমে এখন আমরা বুঝতে পারছি যে অধিকাংশই অনেক কিছুই মিথ্যা কথা ছিল, একদম ডাহা মিথ্যা কথা, প্রোপাগান্ডা, একটা অবয়ব তৈরি করার প্রচেষ্টা হয়েছিল। এখন ধরেন যদিও শেখ হাসিনাকে আমরা আবার তো জীবিত মানুষের মূল্যায়নটি করতে পারি না, তো মানে এটা একটু আমাদের বাধে বা কি যেন আমরা পারি না আর কি। ইতিহাসে যদিও আজকে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করছে, সাবির মুস্তাফা যেহেতু তুললেন যে শেখ হাসিনার অপকর্ম দিয়ে বঙ্গবন্ধুকে ভোলানো যায় কিনা, শেখ হাসিনার অপকর্মটা কি আনিস আহমেদ? অপকর্ম কথাটা সাবির মুস্তাফা বলেননি। না, অপকর্ম তো মানে লিস্ট অনেক লম্বা, কোনটা চান? আপনার গুমের ঘটনাগুলো কি অপকর্ম নয়? বাংলাদেশের ইতিহাসে কিন্তু এই ধরনের গুম এবং গুম করে গায়েব করে দেওয়া সেরকম ঘটনা কিন্তু খুব বিরল। ও মাই গড, কি বলেন সাবির মুস্তাফা? আপনি তো আমার চেয়ে আরো ভালো জানেন। 75-এর পরে যে পরিমাণ সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে তার বিচার আজও হয়নি। এবং হত্যার কথা বলছি না, আমি গুমের কথা বলছি। গুম কিন্তু ভিন্ন জিনিস। গুম ভিন্ন জিনিস। আর আপনি এগেইন একটা অপকর্মকে দিয়ে আরেকটা অপকর্মকে চ্যালেঞ্জ করছেন, সেটা করলে হবে না। আপনি যদি জিয়াউর রহমানের অপকর্মের কথা বলতে চান বলেন, কিন্তু তা দিয়ে আপনি কিন্তু শেখ হাসিনার অপকর্মকে নস্যাৎ করতে পারবেন না। শেখ হাসিনার যে অপকর্ম সেটা অপকর্মই, এবং গুমের ঘটনা কিন্তু ওই জাস্ট হত্যাকাণ্ড না। গুম থেকে তো লোকজন ফিরে আসছে, কিন্তু গুমটা হচ্ছে আপনার এদের কোনো হদিস নেই, আপনাকে তাদেরকে তুলে নিয়ে গেলেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদের কেউ জানলো না কোথায় আছে, কেউ এখনো জানে না, কয়েকশো মানুষ এখনো কিন্তু নিখোঁজ।
কেউ জানে না তারা কোথায়, তাদের কোনো হদিস নেই। আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বাদ দিলাম, কারণ সেই প্রথা শুরু হয়েছে খালেদা জিয়ার আমলে। তার আমলেই র্যাব সৃষ্টি হচ্ছে। র্যাব সৃষ্টি হওয়ার উদ্দেশ্যই ছিল এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানো, এবং খালেদা জিয়ার আমলে বোধহয় 104 মানুষ এইভাবে মানে হত্যার শিকার হয়েছে। শেখ হাসিনা যেহেতু 15 বছর ক্ষমতায় ছিলেন, তার আমলের সংখ্যাটা আরো অনেক বেশি, বিশেষ করে 2018 সালে তিনি যেগুলো করলেন। তারপরে তো আপনার নির্বাচনের কথা ধরুন, 2014 এবং 24 সালে নির্বাচন কিরকম হয়েছে, 2018 সালের যে নির্বাচন কারচুপি হচ্ছে, এগুলো সবাই আমাদের জানা, এটা অজানা কিছু না, এটা প্রকাশ্যে হয়েছে, সবাই জানে। তো এগুলোকে আমি অপকর্ম বলবো না তো কি বলবো? জি, অবশ্যই অপকর্ম। আনিস আহমেদ, আপনার কোনো হ্যাঁ। বক্তব্য আছে এই প্রসঙ্গে? জি না, আমি আসলে শেখ হাসিনা প্রসঙ্গে যেতে চাচ্ছিলাম না। মূলত আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আজকে কথা বলছি। আমার কাছে যেটা দুঃখ লাগে সেটা হলো ভারত এবং পাকিস্তানে সরকার পরিবর্তন ঘটেছে বহুবার। এমনকি বর্তমানে যে বিজেপি সরকার ভারতে আছে, তাদেরই কাছাকাছি সংগঠন মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। কিন্তু তাই বলে কিন্তু মহাত্মা গান্ধীকে জাতির জনকের মর্যাদা থেকে বিজেপি সরিয়ে দেয়নি। মোদি কোনোদিনই মহাত্মা গান্ধীর বিরুদ্ধে কিছু বলেননি এবং তাকে তার স্থানে তিনি থাকতে দিয়েছেন। পাকিস্তানের ইতিহাসটাও সেই রকম। মুসলিম লীগ বিরোধী শাসন ব্যবস্থা এসছে পাকিস্তানে, এবং সরকার পরিবর্তন হতেই পারে, বহুদলীয় গণতন্ত্রে সরকার পরিবর্তন হতেই পারে, এমনকি মার্শাল ল করেও পাকিস্তানে সরকার পরিবর্তন ঘটেছে। কিন্তু কোনো সরকারই পাকিস্তানে জিন্নাকে খাটো করেনি, তাকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমার খুব অবাক লাগে এবং আমি দুঃখ পাই এই জন্যে যে দলের পরিবর্তন ঘটতে পারে। বঙ্গবন্ধু আওয়ামী লীগার ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি আওয়ামী লীগের সভাপতিও ছিলেন, সাধারণ সম্পাদকও ছিলেন। কিন্তু এই বিষয়টাকে দলের সঙ্গে যুক্ত করে বঙ্গবন্ধু যে জাতির জনক, সেই জিনিসটাকে খাটো করে দেখার এই যে প্রবণতা কিংবা মুছে ফেলাটা, তারেক রহমানকে এটা উপলব্ধি করতে হবে। আমি এক জায়গায় অন্তত সাবির মুস্তফার সঙ্গে একমত যে শেখ হাসিনাও কিন্তু জিয়াউর রহমানকে ওইভাবে স্বীকৃতি দেননি মুক্তিযোদ্ধা হিসেবে। এমনকি তাজউদ্দিন আহমেদও মার্জিনালাইজড হয়েছিলেন, সেসবও আমাদের সকলেরই জানার কথা। কিন্তু এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে, তারেক রহমান যখন আসলেন, আমাদের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে এই অপেক্ষাকৃত তরুণ নেতা হয়তো খানিকটা অন্য পথে হাঁটবেন। কিন্তু তিনি তার ওই বাবা মায়ের পথেই হাঁটছেন। আবার সেদিন দেখলাম কে জানি বললেন যে বেগম খালেদা জিয়া ছিলেন প্রথম নারী মুক্তিযোদ্ধা। তো এই জাতীয় যে অপপ্রচার এবং অপতথ্য, সেটা একেবারেই ভ্রান্ত। আমার যেখানে আশঙ্কা হয়, আমরা ভুলব না বঙ্গবন্ধুকে, কিংবা যারা ইতিহাস জানেন তারা ভুলবেন না, কিন্তু নতুন প্রজন্মকে দুঃখিত, এই অপতথ্য দিয়ে যে ভ্রান্তির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা কিন্তু একটু চিন্তার বিষয়।